রাত তখন ঠিক 12টার কাছাকাছি। চারপাশে এমন একটা নীরবতা নেমে এসেছে, মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হঠাৎ থেমে গেছে। দূরে কোথাও ঝিঁঝিঁ পোকার ডাক, মাঝে মাঝে বাতাসে শুকনো পাতার খসক শব্দ আর অন্ধকারের বুক চিরে ছুটে চলা একটা পুরনো গাড়ির ইঞ্জিনের আওয়াজ। এই তিনটা শব্দ ছাড়া আর কিছুই ছিল না। আপনারা শুনছেন হরর বাংলা, এমন সব ভয়ঙ্কর গল্পের জগতে আপনাদের স্বাগতম, যেখানে বাস্তব আর অজানার মাঝের দেয়ালটা কখন যে ভেঙে যায় তা বোঝার উপায় থাকে না। আজকের গল্প এমন এক রাস্তার, যে রাস্তা দিনের বেলায় ছিল একদম সাধারণ, কিন্তু রাত নামলেই হয়ে উঠত মৃত্যুর ফাঁদ। সেই রাস্তা দিয়ে যারা একবার গিয়েছিল তাদের অনেকেই আর ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছিল তারা জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারেনি সেই রাতের অভিজ্ঞতা। কারণ কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু রাস্তা মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই গল্প সেই অভিশপ্ত রাস্তার, যার নাম ছিল হন্টেড রোড। রায়হান ছোটবেলা থেকেই একটু সাহসী স্বভাবের ছেলে ছিল। অন্যরা যেখানে অন্ধকারে যেতে ভয় পেত, সেখানে রায়হান বরং রহস্য খুঁজে বেড়াত। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা, অদ্ভুত ঘটনা, এসব বিষয় তাকে সবসময় টানত। বন্ধুরা তাকে প্রায়ই বলত, তুই একদিন এমন কোনো জায়গায় যাবি যেখান থেকে আর ফিরে আসতে পারবি না। রায়হান তখন হেসে বলত, ভূত বলে কিছু নেই, মানুষ নিজের ভয় থেকেই এসব বানায়। কিন্তু সে জানত না, কিছু অভিজ্ঞতা মানুষের বিশ্বাসকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। এক রাতে জরুরি একটা কাজে তাকে অনেক দূরে যেতে হয়েছিল। কাজ শেষ হতে হতে রাত অনেক হয়ে যায়। ফেরার সময় সবাই তাকে বলেছিল, এত রাতে ওই রাস্তা দিয়ে যাস না। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কেন? রাস্তার সমস্যা কি? কেউ প্রথমে কিছু বলতে চাইছিল না। সবাই শুধু একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। শেষে একজন বয়স্ক লোক নিচু গলায় বলেছিল, ওই রাস্তা দিনের রাস্তা না বাবা। সূর্য ডোবার পর ওই পথে মানুষ নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারে না। রায়হান হেসে বলেছিল, এই যুগে এসব কথা বিশ্বাস করেন? লোকটা তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর বলেছিল, বিশ্বাস করিস না, কিন্তু যদি রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাস আর কেউ যদি তোকে নাম ধরে ডাকে, পিছনে তাকাস না। রায়হান তখন কথাটা শুনে হেসেছিল, কিন্তু কেন যেন লোকটার চোখের ভয়টা তার মাথায় আটকে গিয়েছিল। রাত প্রায় 11:30। রায়হান গাড়ি নিয়ে সেই রাস্তার সামনে এসে দাঁড়াল। রাস্তার দুই পাশে ঘন অন্ধকার। গাছগুলো এমনভাবে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল তারা দুপাশ থেকে রাস্তার দিকে ঝুঁকে আছে। বাতাসও যেন এখানে এসে ধীরে চলছিল। গাড়ির হেডলাইটের আলো যতদূর যাচ্ছিল, তারপরেই আবার গিলে নিচ্ছিল কালো অন্ধকার। রায়হান নিজের মনেই বলল, এটাই সেই রাস্তা, এত সাধারণ দেখতে। সে গাড়ি চালানো শুরু করল। প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল। তার গাড়ির রিয়ার ভিউ মিররে বারবার মনে হচ্ছিল পেছনের রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে। সে একবার তাকাল, কেউ নেই। আবার কিছুক্ষণ পর একই অনুভূতি, যেন কেউ তাকে অনুসরণ করছে। রায়হান নিজেকে বোঝাল, মনের ভুল। কিন্তু তখনই গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। পুরনো একটা গান বাজতে লাগল। রায়হান চমকে উঠে রেডিও বন্ধ করতে গেল, কিন্তু রেডিও বন্ধ হল না, বরং গানের মাঝখানে হঠাৎ একটা কর্কশ শব্দ ভেসে এল। তারপর একটা নারীর কণ্ঠ, খুব আস্তে, খুব কষ্টের সঙ্গে। সে বলল, আমাকে ফেলে যেও না। রায়হানের হাত স্টিয়ারিংয়ের ওপর শক্ত হয়ে গেল। সে রেডিও বন্ধ করার চেষ্টা করল। এবার রেডিও বন্ধ হয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, কিন্তু সেই কণ্ঠটা যেন এখনো তার কানের ভেতরে বাজছিল। আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার গাড়ির সামনে একজন মানুষ দাঁড়িয়ে গেল। রায়হান জোরে ব্রেক করল। গাড়ি থেমে গেল। হেডলাইটের আলো দেখা গেল।
একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে পুরনো একটা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। সে একদম নড়ছে না। রায়হানের বুক ধড়ফড় করতে লাগল। এত রাতে এখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে কেন? সে জানালা একটু নামিয়ে বলল, আপনার কি সাহায্য লাগবে? কোনো উত্তর নেই। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তারপর খুব আস্তে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছিল, কিন্তু মানবিকতার কারণে সে দরজা খুলে দিল। মহিলাটা গাড়িতে উঠে পিছনের সিটে বসল। সাথে সাথে গাড়ির ভেতরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। রায়হান শীত অনুভব করল। সে আয়নায় তাকিয়ে দেখল, পেছনের সিটে বসা মহিলার মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা চুল আর দুই হাত, অস্বাভাবিক ফ্যাকাশে দুই হাত। রায়হান জিজ্ঞেস করল, আপনাকে কোথায় নামাব? কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর পিছন থেকে খুব নিচু স্বরে উত্তর এলো, যেখানে আমাকে শেষবার রেখে গিয়েছিল। রায়হানের শরীরের সব লোম দাঁড়িয়ে গেল। সে ধীরে ধীরে বলল, মানে? পেছন থেকে কোনো উত্তর এলো না, শুধু একটা শব্দ, কান্নার শব্দ, একজন মানুষের গভীর কষ্টের কান্না। রায়হান গাড়ি থামাতে চাইল, কিন্তু তখনই সে বুঝতে পারল ব্রেক কাজ করছে না, স্টিয়ারিং ঘোরানো যাচ্ছে না। গাড়ি নিজের মতো করে সামনে এগিয়ে যাচ্ছে, আর পেছনের সিট থেকে সেই মহিলা ধীরে ধীরে হাসতে শুরু করেছে। একটা অস্বাভাবিক হাসি, যে হাসিতে আনন্দ নেই, আছে শুধু বহু বছরের জমে থাকা কষ্ট আর প্রতিশোধ। রায়হান মরিয়া হয়ে চিৎকার করল, কে আপনি? কিছুক্ষণ নীরবতা। তারপর পেছন থেকে উত্তর এলো, আমি সেই মানুষ যাকে এই রাস্তা মনে রেখেছে। হঠাৎ গাড়ির সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে রায়হান শুনতে পেল অনেকগুলো মানুষের ফিস ফিস শব্দ, যেন এই রাস্তার চারপাশে শত শত অদৃশ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই একসাথে বলছে, ফিরে যাও, এখনো সময় আছে, ফিরে যাও। কিন্তু রায়হান জানত না এই রাস্তা থেকে ফিরে যাওয়ার পথ কি আদৌ আছে, কারণ সে তখন বুঝতে শুরু করেছে এই রাস্তা শুধু ভুতুড়ে নয়, এই রাস্তা একটা জীবন্ত অভিশাপ। গাড়ির ভেতর তখন এমন এক অন্ধকার নেমে এসেছে, যেন বাইরের রাত আর গাড়ির ভেতরের অন্ধকার এক হয়ে গেছে। রায়হানের বুকের ভেতর ধুকপুক শব্দটা এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল পেছনে বসে থাকা সেই অদৃশ্য শক্তিটাও হয়তো তার হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। সে বারবার ব্রেক চাপছিল, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। গাড়ি নিজের গতিতে এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশের গাছগুলো হেডলাইট ছাড়াই যেন দেখা যাচ্ছিল। অদ্ভুত এক নীলচে আলো চারপাশে ছড়িয়েছিল। মনে হচ্ছিল এই রাস্তা আর পৃথিবীর কোনো সাধারণ রাস্তা নেই। রায়হান কাঁপা গলায় বলল, আপনি কে? আমার সঙ্গে এমন করছেন কেন? পেছনের সিট থেকে আবার সেই নারীর কণ্ঠ ভেসে এলো, তুমি জানতে চেয়েছিলে আমি কে? আজ জানবে, কিন্তু জানার পর হয়তো আর ফিরে যেতে পারবে না। রায়হান কোনো উত্তর দিল না। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ গাড়ির সামনে একটা পুরনো আয়নার মতো কিছু দেখা গেল। রাস্তার মাঝখানে একটা বট কালো আয়না দাঁড়িয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, রাস্তায় কোনো আয়না থাকার কথা নয়। গাড়ি নিজে থেকেই সেই আয়নার দিকে এগিয়ে যেতে লাগল। রায়হান চোখ বন্ধ করে ফেলল। তারপর একটা বিকট শব্দ হল। মনে হল গাড়ি কোনো কিছুর ভেতর দিয়ে চলে গেল। চোখ খুলতেই রায়হান দেখল সে অন্য এক জায়গায় এসে দাঁড়িয়েছে। গাড়ি একটা পুরনো রাস্তার পাশে থেমে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আকাশের চাঁদটা আগের মতো নেই। চারপাশের পরিবেশও বদলে গেছে। মনে হচ্ছিল সে কোনো পুরনো সময়ের মধ্যে আটকে গেছে। গাড়ির পেছনের দরজা ধীরে ধীরে খুলে গেল।
সেই মহিলা নেমে দাঁড়াল। এবার রায়হান তার মুখ দেখতে পেল। আর মুখটা দেখার পর তার শরীর জমে গেল। মহিলার মুখে ছিল গভীর কিছু আঘাতের দাগ। চোখ দুটো লাল, ঠোঁটের পাশে শুকনো রক্তের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ। সেই চোখে ছিল এমন এক কষ্ট, যে কষ্ট কোনো জীবিত মানুষের চোখে থাকার কথা নয়। মহিলাটি ধীরে ধীরে বলল, আমার নাম কেউ আর মনে রাখে না। সবাই শুধু আমাকে একটা গল্প বলে জানে। কিন্তু কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল। রায়হান ভয়ে পিছিয়ে গেল। আপনি আপনি কি মানুষ? মহিলাটি মৃদু হাসল। সেই হাসির মধ্যে ছিল অদ্ভুত বিষণ্ণতা। অনেক বছর আগে ছিলাম। এখন আমি শুধু এই রাস্তার একটা স্মৃতি। হঠাৎ চারপাশে কুয়াশা জমতে শুরু করল। কুয়াশার মধ্যে একের পর এক মানুষের অবয়ব দেখা যেতে লাগল। কেউ দাঁড়িয়ে আছে, কেউ রাস্তার পাশে বসে আছে, কেউ আবার হাত তুলে সাহায্য চাইছে। রায়হান আতঙ্কে চারপাশ দেখতে লাগল। সে বুঝতে পারল, এই রাস্তা শুধু একজনের নয়। এখানে অনেক গল্প চাপা পড়ে আছে। মহিলাটি বলল, তুমি কি জানতে চাও কেন এই রাস্তা অভিশপ্ত? রায়হান কিছু বলতে পারছিল না, তবুও মাথা নাড়ল। মহিলাটি ধীরে ধীরে রাস্তার দিকে তাকাল। অনেক বছর আগে এই রাস্তা ছিল একদম সাধারণ। মানুষ যেত, মানুষ আসত। কিন্তু এক রাতে একটা ঘটনা সবকিছু বদলে দেয়। তার কণ্ঠ ভারী হয়ে গেল। সেই রাতে আমি এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে ছিল আমার ছোট ভাই। আমরা জানতাম না কিছু মানুষ আমাদের জন্য অপেক্ষা করছিল। রায়হান চুপ করে শুনছিল। ওরা আমাদের গাড়ি থামিয়েছিল, সাহায্যের কথা বলে কাছে এসেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অন্য কিছু। মহিলার চোখ থেকে কালো রঙের অশ্রু গড়িয়ে পড়ল। আমরা অনেক চেষ্টা করেছিলাম, চিৎকার করেছিলাম, কিন্তু এই রাস্তা আমাদের ডাক শুনেনি। হঠাৎ বাতাস প্রচণ্ড জোরে বইতে শুরু করল। চারপাশে থাকা গাছগুলো যেন জীবন্ত হয়ে উঠল। রায়হান শুনতে পেল অনেকগুলো কণ্ঠ। কেউ কান্না করছে, কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে। মহিলাটি বলল, সেই রাতের পর থেকে যারা এই রাস্তা দিয়ে অন্যায় উদ্দেশ্যে যায়, এই রাস্তা তাদের ধরে রাখে। কিন্তু যারা নির্দোষ, তাদেরও কখনো কখনো এই রাস্তা নিজের কাছে টেনে নেয়। রায়হান অবাক হয়ে বলল, তাহলে আমাকে এখানে কেন এনেছেন? মহিলাটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ তুমি একমাত্র মানুষ যে আমাদের কথা শুনতে পারবে। রায়হান অবাক হল। আমি? কেন? মহিলাটি তার দিকে তাকিয়ে বলল, কারণ তুমি এখনো জীবিত। ঠিক তখনই রাস্তার দূর থেকে একটা শব্দ ভেসে এলো। গাড়ির শব্দ। কিন্তু এই রাস্তার মধ্যে আরেকটা গাড়ি আসছে কিভাবে? রায়হান তাকিয়ে দেখল, একটা কালো রঙের পুরনো গাড়ি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। গাড়ির হেডলাইট জ্বলছে, কিন্তু চালকের আসনে কেউ নেই। গাড়িটা এসে তাদের সামনে থামল। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আরেকজন এসেছে, আরেকজন সাক্ষী। মহিলার মুখ হঠাৎ ভরে বদলে গেল। সে ফিসফিস করে বলল, না, ও আবার এসেছে। রায়হান জিজ্ঞেস করল, কে? মহিলাটি গাড়িটার দিকে তাকিয়ে বলল, যার জন্য এই রাস্তার অভিশাপ শুরু হয়েছিল, যে এখনো প্রতি রাতে নতুন কাউকে খুঁজে বেড়ায়, যে মানুষ নয়, একটা অন্ধকার। কালো গাড়ির ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি বের হয়ে এলো। তার পা মাটিতে পড়ছিল না, সে বাতাসের ওপর ভেসে আসছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু একটা বিকৃত হাসি শোনা যাচ্ছিল। সে রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি কেন এসেছ? কে তোমাকে আমাদের গল্প শুনতে পাঠিয়েছে? রায়হান পিছিয়ে যেতে লাগল।
কিন্তু তখন সেই ছায়া হঠাৎ বলল, তুমি জানো না, তুমিও এই রাস্তার গল্পের অংশ হয়ে গেছ। রায়হানের বুক কেঁপে উঠল, কারণ ঠিক সেই মুহূর্তে সে নিজের হাতে কিছু একটা অনুভব করল। সে নিচে তাকিয়ে দেখল, তার হাতের ওপর কালো একটা দাগ, যে দাগটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। মহিলাটি আতঙ্কিত হয়ে বলল, না, এটা হতে পারে না, রাস্তা তোমাকে চিহ্নিত করেছে। রায়হান কাঁপা গলায় বলল, চিহ্নিত করেছে মানে? মহিলাটি চোখ বন্ধ করে বলল, মানে, এখন থেকে তুমি যত দূরেই যাও, এই রাস্তা তোমার পেছনে থাকবে। রায়হান তখন বুঝতে পারল, সে শুধু একটা ভুতুড়ে রাস্তার রহস্য জানতে আসেনি, সে নিজেই এখন সেই রহস্যের অংশ হয়ে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, ভোর হওয়ার আগে তাকে এই রাস্তা থেকে বের হতে হবে, কারণ সূর্যের আলো ওঠার আগে যদি সে বের হতে না পারে, তাহলে হন্টেড রোড তাকে চিরদিনের জন্য নিজের করে নেবে। রায়হান নিজের হাতের কালো দাগটার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। দাগটা যেন কোনো সাধারণ দাগ ছিল না, মনে হচ্ছিল তার চামড়ার নিচে কোনো অন্ধকার জিনিস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। যেখানে দাগটা ছড়াচ্ছিল সেখানে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হচ্ছিল। সে আতঙ্কিত হয়ে বলল, এটা কিভাবে সরাব? আমি এখান থেকে বের হব কিভাবে? মহিলাটি কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এবার আগের মতো রাগ ছিল না, ছিল শুধুই দুঃখ। সে ধীরে ধীরে বলল, অনেক মানুষ এই রাস্তা থেকে বের হতে চেয়েছে। কেউ দৌড়ে গেছে, কেউ গাড়ি চালিয়ে পালাতে চেয়েছে, কেউ আবার এই রাস্তার রহস্য সমাধান করতে চেয়েছে, কিন্তু সবাই একটা ভুল করেছে। রায়হান জিজ্ঞেস করল, কি ভুল? মহিলাটি তার দিকে তাকিয়ে বলল, তারা ভেবেছিল এই রাস্তা একটা জায়গা, কিন্তু এটা শুধু একটা রাস্তা নয়, এটা একটা দরজা। রায়হানের শরীর শিউরে উঠল। দরজা? কিসের দরজা? মহিলাটি উত্তর দেওয়ার আগেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল। হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া নড়তে শুরু করল। কুয়াশার ভেতর থেকে একের পর এক মানুষের অবয়ব বের হয়ে আসতে লাগল। কেউ বৃদ্ধ, কেউ যুবক, কেউ নারী, কেউ শিশু। তারা সবাই চুপচাপ রায়হানের দিকে তাকিয়েছিল। তাদের চোখে ছিল একই রকম শূন্যতা, যেন তারা অনেক বছর ধরে কারো অপেক্ষা করছে। রায়হান ভয়ে ফিসফিস করে বলল, এরা কারা? মহিলাটি বলল, এরা সবাই এই রাস্তার হারিয়ে যাওয়া মানুষ, যারা ফিরে যেতে পারেনি। হঠাৎ সেই ছায়ামূর্তির হাসির শব্দ আবার শোনা গেল। চারপাশ কেঁপে উঠল। কালো ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে বলল, তুমি ওদের কথা শুনছ? ওরা তোমাকে বাঁচাতে পারবে না। মহিলাটি রাগে বলল, তুই এখনো থামিসনি। ছায়াটা হাসল, থামব কেন? এই রাস্তা তো আমার। রায়হান অবাক হয়ে তাকিয়ে রইল। তোমার? ছায়াটা তার দিকে তাকাল। হ্যাঁ। যারা এই রাস্তার গল্প জানে না তারা ভাবে এখানে ভূত আছে, কিন্তু তারা জানে না, ভূতের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে। সে ধীরে ধীরে নিজের মুখের দিকে হাত তুলল। হঠাৎ তার মুখের ওপরের অন্ধকার একটু সরে গেল। রায়হান যা দেখল তাতে তার বুকের ভেতর কাঁপন ধরে গেল। ছায়াটার মুখ মানুষের মতো ছিল না। চোখের জায়গায় ছিল গভীর কালো গর্ত, মুখে ছিল অসংখ্য পোড়া দাগ, আর ঠোঁটে ছিল একটা অস্বাভাবিক হাসি। ছায়াটা বলল, আমি ছিলাম এই রাস্তার প্রথম অভিশাপ। রায়হান বুঝতে পারছিল না কি করবে। তার ভেতরে একটা প্রশ্ন ঘুরছিল, এই প্রাণীটা কে? মহিলাটি ধীরে ধীরে বলল, অনেক বছর আগে এই মানুষটা ছিল জীবিত, কিন্তু তার ভেতরে ছিল লোভ, হিংসা আর নিষ্ঠুরতা। সে মানুষের দুর্বলতার সুযোগ নিত। এই রাস্তার অন্ধকারকে ব্যবহার করে অনেক মানুষের জীবন শেষ করেছিল। রায়হান ছায়াটার দিকে তাকাল।
তাহলে তুমি মানুষ হত্যা করতে? ছায়াটা হাসল। মানুষ? মানুষ তো সবাই করে। কেউ ছুরি দিয়ে মারে, কেউ মিথ্যা দিয়ে, কেউ বিশ্বাস ভেঙে। আমি শুধু আমার কাজ করতাম। তার কথায় এমন একটা ঠান্ডা ভাব ছিল যে রায়হানের গা কাঁটা দিয়ে উঠল। হঠাৎ সেই মহিলাটি রায়হানের কাছে এসে খুব নিচু গলায় বলল, তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এই রাস্তার শেষ প্রান্তে যেতে হবে। রায়হান অবাক হল। শেষ প্রান্ত? এই রাস্তার কি শেষ আছে? মহিলাটি মাথা নাড়ল। আছে, কিন্তু সেখানে পৌঁছানো সহজ নয়। কারণ এই রাস্তা মানুষকে সামনে যেতে দেয় না। এটা মানুষকে বারবার অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যায়। রায়হান বলল, আর যদি আমি যাই? মহিলাটি বলল, তাহলে হয়তো তুমি মুক্তি পাবে। আর যদি না পারো? সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তাহলে তোমার নামও এই রাস্তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল, একটা ছোট ঘরের মতো কিছু। রায়হান অবাক হয়ে বলল, ওটা কি? মহিলাটি বলল, ওটাই পথ। কিন্তু সাবধান, ওখানে যাওয়ার সময় তুমি অনেক কিছু দেখতে পাবে, যা তোমাকে থামিয়ে দিতে চাইবে। রায়হান ধীরে ধীরে হাঁটা শুরু করল। তার পেছনে সেই ছায়ামূর্তির হাসি ভেসে আসছিল। যাও, যাও, তোমার নিজের সত্যিটা দেখো। রায়হান রাস্তা ধরে এগোতে লাগল। প্রতিটা পা ফেলতে তার মনে হচ্ছিল সে যেন কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। হঠাৎ সে শুনতে পেল তার মায়ের কণ্ঠ। রায়হান। সে থেমে গেল। এই কণ্ঠ সে খুব ভালো করে চেনে। রায়হান, বাবা, একবার পেছনে তাকাও। রায়হানের চোখে পানি চলে এলো, কারণ এই কণ্ঠ তার মায়ের। কিন্তু তার মা তো অনেক দূরে। এখানে কিভাবে? সে ধীরে ধীরে ঘুরে তাকাতে যাচ্ছিল। ঠিক তখন মহিলাটির কথা মনে পড়ল। যদি কেউ তোমাকে নাম ধরে ডাকে, পিছনে তাকাবে না। রায়হান দাঁড়িয়ে রইল। কিন্তু পেছন থেকে আবার সেই কণ্ঠ এলো, বাবা, তুমি কি আমাকে ভুলে গেলে? রায়হানের চোখ বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারছিল এটা তার মা নয়, এটা এই রাস্তার আরেকটা ফাঁদ। সে দ্রুত সামনে এগিয়ে গেল। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে দেখল রাস্তার মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে দেখে রায়হানের শরীর অবশ হয়ে গেল। কারণ লোকটা দেখতে একদম তার নিজের মতো। একই মুখ, একই পোশাক, একই চোখ। সামনের মানুষটা মৃদু হেসে বলল, আমাকে চিনতে পারছো? রায়হান কোনো কথা বলতে পারল না। লোকটা বলল, আমি সেই রায়হান, যে এই রাস্তা থেকে কখনো বের হতে পারেনি। রায়হানের বুকের ভেতর যেন বজ্রপাত হল। কারণ সে বুঝতে পারল এই রাস্তার সবচেয়ে বড় রহস্য এখনো বাকি আছে। আর হয়তো তার নিজের জীবনটাই একটা মিথ্যা। রায়হান কিছুতেই বুঝতে পারছিল না সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। চেহারা, চোখ, কণ্ঠস্বর সবকিছু তার নিজের মতো। যেন আয়নার ভেতর থেকে আরেকজন রায়হান বের হয়ে এসে তার সামনে দাঁড়িয়েছে। কিন্তু একটা জিনিস আলাদা ছিল। সামনের সেই রায়হানের চোখে ছিল এমন এক শূন্যতা, যেন সে অনেক বছর ধরে কোনো আলো দেখেনি। সে ধীরে ধীরে বলল, ভয় পাচ্ছ? রায়হান কোনো উত্তর দিল না। লোকটা আবার হাসল। ভয় পাওয়ারই কথা, কারণ তুমি জানো না তুমি আসলে কোথায় দাঁড়িয়ে আছ। রায়হান সাহস করে বলল, তুমি কে? সামনের মানুষটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি তুমি। কিন্তু সেই তুমি, যে এই রাস্তার সত্যিটা জানতে চেয়েছিল। রায়হানের মাথা ঘুরে উঠল। মানে? লোকটা ধীরে ধীরে রাস্তার পাশে বসে পড়ল। তুমি ভাবছ আজ রাতেই প্রথমবার এখানে এসেছ? না রায়হান,
তুমি এর আগেও এসেছিলে। রায়হানের বুক কেঁপে উঠল। অসম্ভব। আমার মনে আছে সব। আজকের রাত, এই রাস্তা, ওই মহিলা, ওই অন্ধকার, সবকিছু আমার জীবনে আগেও ঘটেছে। সামনের রায়হান হাত তুলে নিজের হাত দেখাল। তার হাতেও সেই একই কালো দাগ ছিল, কিন্তু তার দাগ পুরো হাত জুড়ে ছড়িয়ে গেছে। রায়হান আতঙ্কিত হয়ে বলল, তোমার কি হয়েছে? লোকটা মৃদু হেসে বলল, আমি বের হতে পারিনি। এই রাস্তা আমাকে আটকে রেখেছে। আর এখন? সে রায়হানের দিকে তাকাল। তোমাকেও আটকে রাখবে? রায়হান পিছিয়ে গেল। না, আমি বিশ্বাস করি না। লোকটা বলল, বিশ্বাস না করলেও সত্যি বদলাবে না। ঠিক তখন চারপাশের কুয়াশা ঘন হয়ে গেল। রাস্তার দুই পাশে থাকা গাছগুলো যেন আরও কাছে চলে এলো। মনে হচ্ছিল পুরো রাস্তা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। রায়হান চিৎকার করে বলল, আমাকে এখান থেকে বের হতে হবে। সামনের রায়হান বলল, বের হতে চাইলে প্রথমে নিজের অতীত দেখতে হবে। কারণ এই রাস্তা কাউকে আটকে রাখে না। মানুষ নিজেই নিজের ভেতরের ভয়ের কারণে আটকে যায়। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো দরজা দেখা গেল। অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা দরজা। কোনো দেয়াল নেই, শুধু একটা দরজা। দরজার ওপাশ থেকে ভেসে আসছিল মানুষের কান্নার শব্দ। সামনের রায়হান বলল, ওটাই শেষ পরীক্ষা। ওখানে গেলে তুমি জানতে পারবে কেন এই রাস্তা তোমাকে বেছে নিয়েছে। রায়হান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজায় হাত রাখতেই তার পুরো শরীর কেঁপে উঠল। হঠাৎ চারপাশের দৃশ্য বদলে গেল। সে দেখতে পেল একটা ছোট ঘর। একজন মা বসে কাঁদছে। একজন ছোট ছেলে জানালার পাশে দাঁড়িয়ে আছে। আর সেই ছেলেটা রায়হান নিজেই। সে অবাক হয়ে তাকিয়ে রইল। ছোটবেলার একটা ঘটনা তার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল, যেটা সে এতদিন ভুলে গিয়েছিল। ছোটবেলায় এক রাতে সে তার বাবার সঙ্গে কোথাও যাচ্ছিল। রাস্তায় তাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তারা সাহায্যের জন্য অপেক্ষা করছিল। তখন একজন অচেনা মানুষ এসেছিল। সে সাহায্যের কথা বলেছিল, কিন্তু তার চোখে ছিল অন্য কিছু। রায়হানের বাবা তাকে বাধা দিয়েছিল। তারপর শুরু হয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনা। চিৎকার, দৌড়, অন্ধকার, আর একটা রাস্তা। রায়হানের চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল, এই রাস্তার সঙ্গে তার সম্পর্ক আজকের নয়, অনেক বছর আগেই শুরু হয়েছিল। সে ফিসফিস করে বলল, না, এটা সত্যি হতে পারে না। হঠাৎ সেই কালো ছায়ামূর্তি দরজার ওপাশে দেখা দিল। সে হাসতে হাসতে বলল, এখন মনে পড়ছে, তুমি সেই রাতের সাক্ষী। তোমার চোখের সামনে যা ঘটেছিল তুমি সেটা ভুলে গিয়েছিলে। রায়হান রাগে বলল, তুমি কে? ছায়াটা বলল, আমি সেই অন্ধকার, যেটা তোমার স্মৃতির মধ্যে লুকিয়েছিল। হঠাৎ সেই মহিলাটি সেখানে উপস্থিত হল। তার চোখে এবার অশ্রু। সে বলল, রায়হান, তোমাকে সত্যিটা জানতে হবে। এই রাস্তা শুধু মানুষকে ধরে রাখে না, এটা মানুষের চাপা পড়ে থাকা স্মৃতিগুলো ফিরিয়ে আনে। রায়হান কাঁপা গলায় বলল, তাহলে আমাকে কেন? মহিলাটি বলল, কারণ তুমি একমাত্র মানুষ যে আমাদের দেখতে পেয়েছে, যে আমাদের কথা শুনেছে, আর যে এই অভিশাপ শেষ করতে পারে। ছায়ামূর্তি হঠাৎ প্রচণ্ড রেগে গেল। চারপাশ কেঁপে উঠল। গাছের ডাল ভেঙে পড়তে লাগল। সে চিৎকার করে বলল, কেউ এই রাস্তার নিয়ম বদলাতে পারবে না। এই রাস্তা আমার। মহিলাটি বলল, না, এই রাস্তা কারো নয়। এটা শুধু তাদের অপেক্ষা করছে যারা মুক্তি পেতে চায়। ছায়াটা রায়হানের দিকে তাকাল। তুমি কি সত্যিই ভাবো তুমি পারবে?
তুমি কি ভাবো তুমি অন্যদের বাঁচাবে? নিজেকেই তো এখনো বাঁচাতে পারোনি। হঠাৎ রায়হানের সামনে দুটো পথ তৈরি হল। একটা পথ আলো ভরা, আরেকটা পথ সম্পূর্ণ অন্ধকার। ছায়াটা বলল, একটা বেছে নাও। আলো বেছে নিলে তুমি সব ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু এই রাস্তার মানুষগুলো চিরদিন আটকে থাকবে। আর অন্ধকার বেছে নিলে তুমি তাদের মুক্তি দিতে পারবে। রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল, এটা শুধু তার জীবন বাঁচানোর পরীক্ষা নয়, এটা সিদ্ধান্ত। সে কি নিজের জন্য বাঁচবে, নাকি অন্যদের মুক্তির জন্য লড়বে? ঠিক তখন রাস্তার চারপাশ থেকে অসংখ্য মানুষের কণ্ঠ হেসে এল। আমাদের ভুলে যেও না, আমাদের মুক্তি দাও, আমাদের গল্প শেষ করো। রায়হান চোখ বন্ধ করল, তারপর ধীরে ধীরে অন্ধকার পথের দিকে পা বাড়াল। কারণ সে বুঝে গেছে, কিছু অন্ধকার থেকে পালিয়ে বাঁচা যায় না, কিছু অন্ধকারের সামনে দাঁড়িয়ে তাকে শেষ করতে হয়। কিন্তু সে জানত না, এই পথের শেষে তার জন্য অপেক্ষা করছে এমন এক সত্য, যা হন্টেড রোডের সব রহস্যকে বদলে দেবে। রায়হান যখন অন্ধকার পথের দিকে পা বাড়াল, তখন মনে হল পুরো রাস্তা যেন তার সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। প্রথম পা ফেলতেই চারপাশের সব শব্দ থেমে গেল। না বাতাসের শব্দ, না পাতার নড়াচড়া, না কোনো কান্না, শুধু একটা গভীর নীরবতা। এমন নীরবতা যেটা মানুষের বুকের ভেতর ভয় ঢুকিয়ে দেয়। রায়হান ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল। তার হাতে থাকা কালো দাগটা এখন আগের চেয়ে আরও গাঢ় হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার সে ভয় পাচ্ছিল না। কারণ সে বুঝে গেছে, এই রাস্তার আসল শক্তি ভয়ের মধ্যে। যে ভয় পায়, এই রাস্তা তাকে নিজের করে নেয়। কিছু দূর যাওয়ার পর রায়হান দেখল, সামনে একটা পুরনো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে তার বুক ধড়াস করে উঠল। কারণ এই গাড়িটা সে আগে দেখেছে, তার ছোটবেলার সেই রাতের গাড়ি, যে গাড়িতে করে সে আর তার বাবা এই রাস্তায় এসেছিল। গাড়ির কাঁচে ধুলো জমে আছে, চাকা নষ্ট, কিন্তু ভেতর থেকে আলো জ্বলছে। রায়হান ধীরে ধীরে গাড়ির কাছে গেল। হঠাৎ ভেতর থেকে একটা কণ্ঠ এলো, বাবা। রায়হানের শরীর কেঁপে উঠল। এই কণ্ঠ সে চেনে, এটা তার বাবার কণ্ঠ। বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই কণ্ঠ। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। ভেতরে দেখল, একজন মানুষ বসে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু কণ্ঠটা বলল, রায়হান, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। রায়হানের চোখে পানি চলে এলো। বাবা। সে হাত বাড়িয়ে দরজা খুলতে গেল। ঠিক তখন পেছন থেকে মহিলাটির কণ্ঠ ভেসে এলো, না। রায়হান থেমে গেল। মহিলাটি দৌড়ে এসে বলল, এই রাস্তার সবচেয়ে বড় ফাঁদ এটাই। এরা তোমার ভালোবাসার মানুষদের রূপ ধরে, তোমাকে দুর্বল করে। রায়হান কাঁপা গলায় বলল, কিন্তু এটা তো আমার বাবার কণ্ঠ। মহিলাটি বলল, আমি জানি, এই কারণেই এটা সবচেয়ে বিপজ্জনক। হঠাৎ গাড়ির ভেতরের মানুষটা ধীরে ধীরে মাথা তুলল। রায়হানের বুকের ভেতরটা জমে গেল। কারণ মুখটা তার বাবার ছিল না। একটা বিকৃত মুখ, চোখ নেই, ঠোঁট ছিঁড়ে গেছে, আর সেই মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে বলল, তুমি এখনো আগের মতোই দুর্বল। ভালোবাসার মানুষদের জন্য তুমি সব ভুলে যাও। রায়হান পিছিয়ে গেল। ছায়াটা গাড়ির ভেতর থেকে বের হতে শুরু করল। তার শরীর ছিল ধোঁয়ার মতো। সে বলল, এই কারণেই মানুষকে হারানো সহজ। তাদের ভয় দেখাতে হয় না, তাদের ভালোবাসাকে ব্যবহার করলেই হয়। রায়হান বুঝতে পারল, এই অন্ধকার শক্তির জন্ম শুধু মানুষের ক্ষতি থেকে নয়, মানুষের দুর্বলতা থেকেও। সে সাহস করে বলল, তুমি এত বছর ধরে এই মানুষগুলোকে আটকে রেখেছ কেন? ছায়াটা হাসল।
কারণ মানুষ আমাকে তৈরি করেছে লোভ দিয়ে, অন্যায় দিয়ে, নিষ্ঠুরতা দিয়ে। আমি মানুষের ভেতরের অন্ধকার। রায়হান বলল, তাহলে তোমাকে শেষ করার উপায় কি? ছায়াটা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমাকে শেষ করতে হলে তোমাকে নিজের সবচেয়ে বড় ভয়কে হারাতে হবে। হঠাৎ চারপাশ বদলে গেল। রায়হান নিজেকে একটা অন্ধকার ঘরে দেখতে পেল। ঘরের চারপাশে অসংখ্য আয়না। প্রতিটা আয়নায় আলাদা আলাদা দৃশ্য। একটাতে সে দেখল তার মা কাঁদছে, আরেকটাতে তার বাবাকে হারানোর রাত, আরেকটাতে সে নিজে একা বসে আছে। তারপর একটা আয়নায় সে দেখল নিজের ভবিষ্যৎ। যদি সে এই রাস্তা থেকে বের হতে না পারে। সে দেখল অনেক বছর পর একটা মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো আলো নেই। সেই মানুষটা সে নিজেই। রায়হান চোখ বন্ধ করল। তার মাথায় তখন একটাই কথা ঘুরছিল, আমি পালাব না। সে ধীরে ধীরে একটা আয়নার সামনে গেল, যেখানে তার বাবার স্মৃতি দেখাচ্ছিল। সে বলল, আমি তোমাকে ভুলিনি। আমি তোমাকে হারানোর কষ্ট ভুলিনি। কিন্তু এই কষ্ট আমাকে দুর্বল করবে না। হঠাৎ আয়নাটা ফেটে গেল। একটা বিকট শব্দ হল। চারপাশ কেঁপে উঠল। ছায়াটা দূর থেকে চিৎকার করে বলল, না, এটা অসম্ভব। রায়হান বুঝতে পারল সে প্রথম ফাঁদ ভেঙে দিয়েছে। একটার পর একটা আয়না ভাঙতে শুরু করল। প্রতিটা আয়নার সঙ্গে মুক্তি পাচ্ছিল একটা করে আত্মা, যারা এত বছর ধরে এই রাস্তার মধ্যে আটকে ছিল। কেউ কাঁদছিল, কেউ হাসছিল, কেউ শুধু মাথা নত করে দাঁড়িয়েছিল। মহিলাটি রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি পেরেছ। রায়হান বলল, এখন কি সবাই মুক্ত? মহিলাটি উত্তর দেওয়ার আগেই আকাশ কালো হয়ে গেল। একটা প্রচণ্ড শব্দ হল। তারপর সেই ছায়ামূর্তি আবার সামনে এসে দাঁড়াল। কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে বলল, তুমি শুধু আমার দরজা খুলেছ, আমাকে শেষ করোনি। রায়হান অবাক হয়ে তাকাল। মানে? ছায়াটা ধীরে ধীরে হাসল। কারণ তুমি এখনো জানো না, এই রাস্তার আসল অভিশাপকে তৈরি করেছে। রায়হান স্থির হয়ে গেল। ছায়াটা তার দিকে আঙুল তুলল। তোমার নিজের পরিবারও এই গল্পের অংশ। মহিলার মুখের রং বদলে গেল। সে নিচু গলায় বলল, না, এই সত্যিটা এখনো জানার সময় হয়নি। ছায়াটা হেসে উঠল। এখন সব জানবে। কারণ হন্টেড রোডের শেষ রহস্য রায়হানের নিজের রক্তের সঙ্গে জড়িত। রায়হান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে এখন শুধু ভূতের রহস্য নয়, তার নিজের পরিবারের লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে। আর সেই সত্য জানার পর সে কি এই রাস্তা থেকে বের হতে পারবে, নাকি চিরদিনের জন্য এই রাস্তার অংশ হয়ে যাবে? রায়হান কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না। ছায়ামূর্তির শেষ কথাগুলো তার মাথার ভেতর বারবার ঘুরছিল। এই রাস্তার আসল অভিশাপ তোমার নিজের পরিবারের সঙ্গে জড়িত। কিভাবে সম্ভব? তার পরিবার তো সাধারণ মানুষ ছিল। তার বাবা ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। ছোটবেলায় বাবাকে হারানোর পর সে শুধু মায়ের কাছ থেকেই শুনেছিল একটা দুর্ঘটনায় তার বাবা আর ফিরে আসেননি। কিন্তু আজ এই রাস্তার অন্ধকারের মাঝে দাঁড়িয়ে সে বুঝতে পারছে সেই গল্পের ভেতরে অনেক কিছু লুকিয়েছিল। মহিলাটি চুপ করে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অপরাধবোধ। রায়হান ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, আপনি কিছু জানেন, তাই না? মহিলাটি মুখ নিচু করল। হ্যাঁ, আমি জানি, কিন্তু এত বছর ধরে এই সত্যি কাউকে বলতে পারিনি। রায়হানের কণ্ঠ ভারী হয়ে গেল। কেন? মহিলাটি ধীরে ধীরে বলল, কারণ সত্যিটা শুধু এই রাস্তার নয়, এটা তোমার পরিবারেরও একটা কষ্টের ইতিহাস।
হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর ছায়া নড়তে লাগল। মনে হচ্ছিল পুরো রাস্তা তাদের কথাগুলো শুনছে। ছায়ামূর্তি দূরে দাঁড়িয়ে হাসছিল। বলো, সব বলো, আজ এত বছর পর সত্যিটা বের হোক। মহিলাটি চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল। অনেক বছর আগে যখন এই রাস্তার অভিশাপ শুরু হয়েছিল, তখন এখানে শুধু অন্যায় হয়নি। একজন মানুষ চেষ্টা করেছিল সেই অন্যায় থামাতে। সে ছিল তোমার বাবা। রায়হান অবাক হয়ে গেল। আমার বাবা? মহিলাটি মাথা নাড়ল। হ্যাঁ, তোমার বাবা জানতেন এই রাস্তার অন্ধকারের কথা। তিনি জানতেন কিছু মানুষ এই রাস্তা ব্যবহার করে নিরীহ মানুষদের ক্ষতি করত। তিনি তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রায়হানের চোখ বড় হয়ে গেল। তাহলে আমার বাবা, তিনি মারা যাননি? মহিলাটি কিছুক্ষণ নীরব থাকল। তারপর বলল, তিনি হারিয়ে গিয়েছিলেন। রায়হানের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হল। এত বছর ধরে সে ভেবেছে তার বাবা তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু সত্যিটা অন্য কিছু। মহিলাটি বলল, সেই রাতে তোমার বাবা এই রাস্তার রহস্য প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি প্রমাণ সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি জানতেন না অন্ধকারের সঙ্গে লড়াই করা এত সহজ নয়। ছায়ামূর্তি হঠাৎ গর্জে উঠল। চুপ! পুরনো কথা মনে করিয়ে দিয়ে কি লাভ? যা শেষ হয়ে গেছে তা শেষ। রায়হান রাগে বলল, তুমি আমার বাবার সঙ্গে কি করেছিলে? ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো। তোমার বাবা সাহসী ছিল, কিন্তু সাহসী মানুষরাও ভুল করে। সে ভেবেছিল সত্যি প্রকাশ করলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সে বুঝতে পারেনি কিছু সত্যি মানুষের জীবন কেড়ে নেয়। হঠাৎ রাস্তার মাঝখানে একটা দৃশ্য তৈরি হল। কুয়াশার ভেতর রায়হান দেখতে পেল অতীত। একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে তার বাবা। বাবার হাতে একটা পুরনো কাগজ আর কিছু ছবি। তিনি কারো সঙ্গে কথা বলছেন। এই অন্যায় আর চলতে পারে না। মানুষকে ভয় দেখিয়ে কেউ বাঁচতে পারে না। তার সামনে দাঁড়িয়েছিল কয়েকজন মানুষ। তাদের চোখে ছিল ভয়ঙ্কর নিষ্ঠুরতা। তাদের মধ্যে একজন ছিল সেই ছায়ামূর্তি। রায়হানের বাবা বলেছিলেন, আমি সব প্রকাশ করব। তারপর চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। রায়হানের চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে এত বছর ধরে যে মানুষটাকে ভুল বুঝেছে, সেই মানুষটাই তার জন্য লড়াই করেছিল। সে ফিসফিস করে বলল, বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। মহিলাটি বলল, তোমার বাবা শেষ মুহূর্তে একটা জিনিস লুকিয়ে রেখেছিলেন। কি? এই রাস্তার অভিশাপ ভাঙার উপায়। রায়হান চমকে উঠল। কোথায়? মহিলাটি রাস্তার শেষ প্রান্তের দিকে তাকাল। এই রাস্তার নিচে, যেখানে সবকিছুর শুরু। হঠাৎ মাটির নিচ থেকে একটা ভয়ঙ্কর শব্দ এলো। মনে হল কেউ গভীর অন্ধকারের ভেতর থেকে দরজা খুলছে। রাস্তা ফেটে যেতে শুরু করল। কালো ধোঁয়া বের হতে লাগল। ছায়ামূর্তি এবার আর হাসছিল না। তার মুখে প্রথমবারের মতো ভয়ের ছাপ দেখা গেল। রায়হান সেটা লক্ষ্য করল। সে বুঝতে পারল, এই ছায়াও কিছু একটা ভয় পায়। সে বলল, তুমি ভয় পাচ্ছ? ছায়াটা চুপ করে রইল। রায়হান আবার বলল, তাহলে নিচে এমন কি আছে? ছায়ামূর্তি গর্জে উঠল, তুমি সেখানে যেতে পারবে না। কেউ পারে না। মহিলাটি রায়হানের পাশে এসে দাঁড়াল। সে বলল, আজ সময় এসেছে। যে সত্য এত বছর লুকিয়েছিল, আজ সেটা প্রকাশ পাবে। রায়হান নিচের অন্ধকার গর্তের দিকে তাকাল। সেখান থেকে একটা ঠান্ডা বাতাস উঠছিল, আর সেই বাতাসের সঙ্গে ভেসে আসছিল একটা পরিচিত কণ্ঠ। রায়হান! সে থমকে গেল। এটা তার বাবার কণ্ঠ। বাবা! কণ্ঠটা আবার এলো।
ভয় পাস না, সত্যিটা জেনে নে। রায়হানের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে সেই অন্ধকার গর্তের দিকে এগিয়ে গেল। কিন্তু সে জানত না, ওই অন্ধকারের ভেতরে শুধু তার বাবার রহস্য নয়, লুকিয়ে আছে হন্টেড রোডের জন্মের আসল কারণ। আর সেই সত্য জানার পর হয়তো তার নিজের জীবনও আর আগের মতো থাকবে না। রায়হান ধীরে ধীরে সেই অন্ধকার গর্তের দিকে এগিয়ে যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপে তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল সে শুধু মাটির নিচে যাচ্ছে না, সে যাচ্ছে নিজের জীবনের সবচেয়ে লুকিয়ে থাকা সত্যের দিকে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছিল। মহিলাটি তার পেছনে দাঁড়িয়েছিল। সে বলল, সাবধানে যেও, ওখানে যা দেখবে তার জন্য নিজেকে প্রস্তুত রেখো। রায়হান থেমে পিছনে তাকাল। আপনি কি আমার সঙ্গে যাবেন না? মহিলাটি মৃদু হাসল। আমার যাওয়ার অধিকার নেই। এই জায়গা আমাকে অনেক বছর ধরে আটকে রেখেছে, কিন্তু তোমার জন্য একটা সুযোগ এসেছে। রায়হান বলল, কি সুযোগ? মহিলাটি বলল, শেষ করার সুযোগ। রায়হান অন্ধকার গর্তের ভেতরে নামতে শুরু করল। যত নিচে যাচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল। কিছু দূর যাওয়ার পর সে দেখল নিচে একটা বিশাল পুরনো কক্ষ। কক্ষের দেয়াল জুড়ে অদ্ভুত সব চিহ্ন। মেঝেতে পড়ে আছে পুরনো কাগজ, ভাঙা জিনিসপত্র আর কিছু ছবি। রায়হান ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখ হঠাৎ একটা ছবির ওপর আটকে গেল। ছবিতে তার বাবা, কিন্তু বাবার সঙ্গে আরও একজন মানুষ ছিল। আর সেই মানুষটাকে দেখে রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ছবির মানুষটা সেই ছায়ামূর্তি, যে এখনো এই রাস্তার অভিশাপ ধরে রেখেছে। রায়হান ছবিটা হাতে তুলে নিল। পেছনে লেখা ছিল কিছু কথা। যে মানুষকে বিশ্বাস করেছিলাম সেই মানুষই অন্ধকারের পথে চলে গেল। রায়হান বুঝতে পারল, তার বাবা আর এই ছায়ামূর্তি একসময় একে অপরকে চিনত। হয়তো তারা একসঙ্গে কাজ করত, হয়তো কোনো একটা ঘটনার কারণে সব বদলে গিয়েছিল। ঠিক তখনই কক্ষের ভেতর একটা শব্দ হল, টুপ টুপ, যেন কোথাও পানি পড়ছে। রায়হান ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। সেখানে একটা পুরনো বাক্স রাখা ছিল। বাক্সের ওপর লেখা ছিল তার বাবার নাম। তার হাত কাঁপতে লাগল। সে বাক্সটা খুলল। ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি আর একটা চিঠি। চিঠির ওপর লেখা, আমার ছেলে রায়হানের জন্য। রায়হানের চোখে পানি চলে এলো। এত বছর পর বাবার লেখা চিঠি। সে কাঁপা হাতে চিঠিটা খুলল। চিঠিতে লেখা ছিল, রায়হান, যদি কোনোদিন এই চিঠি তোর হাতে আসে তাহলে বুঝবি আমি আমার কথা রাখতে পারিনি। আমি চেয়েছিলাম তোকে এই অন্ধকার থেকে দূরে রাখতে। আমি চেয়েছিলাম তুই যেন স্বাভাবিক জীবন কাটাস। কিন্তু কিছু সত্যি লুকিয়ে রাখা যায় না। এই রাস্তার অভিশাপ শুরু হয়েছিল মানুষের লোভ থেকে, কিন্তু পরে এটা একটা শক্তিতে পরিণত হয়েছে। যে শক্তি মানুষের ভয় আর কষ্ট থেকে বেঁচে থাকে। রায়হান পড়তে পড়তে থেমে গেল। তারপর আবার পড়তে শুরু করল। যে মানুষটাকে সবাই দোষী ভাবে, সে একসময় আমার বন্ধু ছিল। আমরা দুজন মিলে এই রাস্তার অন্যায় থামাতে চেয়েছিলাম, কিন্তু সে ধীরে ধীরে বদলে গেল। ক্ষমতা আর প্রতিশোধ তাকে অন্ধ করে দিল। সে ভাবল মানুষকে শাস্তি দেওয়ার অধিকার তার আছে। সেই ভুল থেকেই জন্ম নিল অন্ধকার। রায়হানের হাত কাঁপছিল। সে বুঝতে পারছিল, এই ছায়ামূর্তির জন্ম শুধু খারাপ কাজ থেকে নয়, একজন মানুষের ভুল সিদ্ধান্ত থেকেও। চিঠিতে আবার লেখা ছিল, রায়হান, মনে রাখিস, অন্ধকারকে শুধু শক্তি দিয়ে হারানো যায় না, অন্ধকারকে হারাতে হয় ক্ষমা দিয়ে। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠল। দেয়ালের চিহ্নগুলো জ্বলতে শুরু করল। আর সেই সঙ্গে একটা প্রচণ্ড গর্জন শোনা গেল। তুমি আমার অতীত দেখছ, তাহলে এবার আমার বর্তমান দেখো।
ছায়ামূর্তি কক্ষের ভেতরে হাজির হল। কিন্তু এবার তার রূপ আরও ভয়ঙ্কর। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। সে রায়হানের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা সবসময় নিজেকে ভালো মানুষ ভাবত, কিন্তু সে জানত না মানুষের ভালো কাজও কখনো কখনো বড় বিপদ ডেকে আনে। রায়হান রাগে বলল, তুমি আমার বাবাকে মেরেছ? ছায়ামূর্তি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, না, তোমার বাবা নিজেই নিজের শেষ বেছে নিয়েছিল। রায়হান অবাক। মানে? ছায়াটা বলল, সে আমাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজের জীবন দিয়ে এই রাস্তার অভিশাপ আটকে দিয়েছিল। রায়হানের চোখ বড় হয়ে গেল। তাহলে বাবা এখন কোথায়? ছায়াটা ধীরে ধীরে হাসল। এই প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে তোমাকে আরও গভীরে যেতে হবে, কারণ তোমার বাবা এখনও এই রাস্তার ভেতরে আছে। রায়হানের বুক কেঁপে উঠল। জীবিত? ছায়ামূর্তি বলল, না, কিন্তু মৃতও নয়। ঠিক তখন কক্ষের একপাশের দেয়াল ভেঙে গেল। ভেতর থেকে একটা নতুন পথ দেখা গেল। সেই পথের শেষে মৃদু আলো, আর সেই আলোর মধ্যে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। রায়হান স্থির হয়ে গেল, কারণ সেই ছায়ার কণ্ঠ সে চিনতে পারল। রায়হান, বাবা। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু মহিলাটির কথা তার মনে পড়ল। এই রাস্তা ভালোবাসার মানুষের রূপ ধরে মানুষকে বিভ্রান্ত করে। তাহলে ওটা কি সত্যিই তার বাবা, নাকি আরেকটা ভয়ঙ্কর ফাঁদ? রায়হান ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে গেল, আর পেছনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি ফিসফিস করে বলল, যাও, তোমার বাবার সঙ্গে শেষ দেখা করে আসো, কারণ ওই দেখা তোমার জীবন বদলে দেবে। রায়হান ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছিল। তার প্রতিটা পদক্ষেপে বুকের ভেতর একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে বহু বছর ধরে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে এই রাস্তার প্রতারণার ভয়। কারণ সে এখন জানে এই রাস্তা মানুষের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে। আর একজন সন্তানের সবচেয়ে বড় দুর্বলতা কি? তার বাবা মায়ের ভালোবাসা। রায়হান থেমে গেল। সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। তারপর বলল, যদি তুমি সত্যিই আমার বাবা হও, তাহলে আমাকে প্রমাণ দাও। আলোর ভেতর দাঁড়িয়ে থাকা ছায়াটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আলো একটু পরিষ্কার হতেই রায়হানের চোখে পানি চলে এলো, কারণ এবার সে মুখটা দেখতে পেল। এটা কোনো বিভ্রম নয়, এটা কোনো ভয়ঙ্কর প্রাণীও নয়। এটা তার বাবা, ঠিক যেমনটা তার ছোটবেলার স্মৃতিতে ছিল। শান্ত মুখ, মায়াভরা চোখ, আর সেই পরিচিত হাসি। রায়হানের ঠোঁট কাঁপতে লাগল। বাবা। লোকটা হাত বাড়িয়ে বলল, রায়হান, আমার ছেলে। বহু বছর ধরে জমে থাকা কষ্ট আর অভিমান এক মুহূর্তে ভেঙে গেল। রায়হান দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু হঠাৎ থেমে গেল। কারণ তার মনে হল, সে তো একজন মৃত মানুষের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই স্পর্শ কি সত্যি হতে পারে? বাবা মৃদু হাসলেন। তুই ঠিকই সন্দেহ করছিস। এই রাস্তা তোকে অনেকবার ঠকানোর চেষ্টা করেছে। রায়হান অবাক হয়ে তাকাল। আপনি সব জানেন? তার বাবা মাথা নাড়লেন। হ্যাঁ, আমি অনেক বছর ধরে এই জায়গার সঙ্গে আটকে আছি। আমি সব দেখেছি। কে এসেছে, কে হারিয়ে গেছে, কে ভরে নিজের পথ হারিয়েছে। রায়হানের চোখে পানি। আপনি আমার কাছে ফিরে আসেননি কেন? বাবার মুখে কষ্টের ছাপ ফুটে উঠল। কারণ আমি পারিনি। আমি চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু এই রাস্তার নিয়ম ভাঙা এত সহজ নয়। রায়হান ধীরে ধীরে বলল, তাহলে আপনি এখানে কিভাবে আছেন? তার বাবা চারপাশের অন্ধকারের দিকে তাকালেন।
এই রাস্তার অভিশাপ শুধু মানুষের আত্মাকে আটকে রাখে না, এটা মানুষের অসমাপ্ত কাজকেও আটকে রাখে। আমি চলে যেতে পারিনি, কারণ আমার একটা কাজ বাকি ছিল। রায়হান বলল, কি কাজ? বাবা তার দিকে তাকালেন। এই অন্ধকারকে শেষ করা। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠল। দূর থেকে সেই ছায়ামূর্তির হাসি শোনা গেল। শেষ? তুমি এখনো ভাবছ আমাকে শেষ করা যাবে? ছায়ামূর্তি আবার ফিরে এলো, কিন্তু এবার তার মুখে আগের মতো আত্মবিশ্বাস ছিল না, তার চোখে ছিল রাগ। সে বলল, তোমার ছেলে কিছুই করতে পারবে না। রায়হানের বাবা তার দিকে তাকিয়ে বললেন, তুই ভুল করছিস। এত বছর ধরে তুই একটা জিনিস বুঝিসনি। ছায়ামূর্তি গর্জে উঠল, কি? বাবা শান্ত গলায় বললেন, ভয় মানুষকে দুর্বল করে, কিন্তু ভালোবাসা মানুষকে অসম্ভব শক্তি দেয়। ছায়ামূর্তির আগে পুরো কক্ষ কাঁপিয়ে দিল। দেয়াল থেকে পাথর খসে পড়তে লাগল। কালো ধোঁয়া চারপাশ ঢেকে ফেলল। সে চিৎকার করে বলল, আমি এই রাস্তার রাজা, আমাকে কেউ শেষ করতে পারবে না। রায়হান প্রথমবারের মতো ভয় না পেয়ে তার সামনে দাঁড়াল। সে বলল, তুমি রাজা নও, তুমি শুধু মানুষের কষ্ট থেকে জন্ম নেওয়া একটা অন্ধকার। ছায়াটা থেমে গেল। রায়হান আবার বলল, তুমি যতদিন মানুষের ভয় পাবে ততদিন শক্তিশালী থাকবে, কিন্তু আজ থেকে কেউ তোমাকে ভয় করবে না। হঠাৎ রায়হানের হাতে থাকা কালো দাগটা জ্বলতে শুরু করল। সে ব্যথায় হাত চেপে ধরল। তার বাবা বললেন, ভয় পাস না, এই দাগ অভিশাপ নয়, এটা একটা চিহ্ন যে তুই এই রাস্তার সত্যি দেখতে পেরেছিস। রায়হান অবাক হয়ে তাকাল। তাহলে এতদিন আমি ভেবেছিলাম এটা আমাকে ধ্বংস করছে। বাবা বললেন, না, এটা তোকে পথ দেখাচ্ছিল। ঠিক তখন রাস্তার সব আত্মারা একসঙ্গে সেখানে উপস্থিত হল। সেই মহিলা, হারিয়ে যাওয়া মানুষগুলো, সবাই রায়হানের চারপাশে দাঁড়াল। মহিলাটি বলল, এবার সময় এসেছে। এত বছর ধরে যে অন্ধকার আমাদের আটকে রেখেছে, আজ তার শেষ হবে। ছায়ামূর্তি পেছনে সরে গেল। প্রথমবার তার কণ্ঠে ভয়। না, এটা হতে পারে না। রায়হানের বাবা তার ছেলের কাঁধে হাত রাখলেন। শেষ কাজটা তোকে করতে হবে। রায়হান বলল, কি করতে হবে? বাবা বললেন, এই রাস্তার শুরুতে ফিরে যেতে হবে, যেখানে প্রথম অন্যায় ঘটেছিল। সেখানেই এই অভিশাপের মূল। ওটা ধ্বংস করতে পারলেই সবাই মুক্তি পাবে। রায়হান গভীর শ্বাস নিল। সে জানত সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে, কিন্তু এবার সে একা নয়। তার সঙ্গে আছে সত্য, আছে হারিয়ে যাওয়া মানুষের আশা, আর আছে তার বাবার অসমাপ্ত লড়াই। হঠাৎ পুরো রাস্তা কেঁপে উঠল। দূরে একটা বিকট শব্দ হল। মনে হল হন্টেড রোড নিজেই রেগে গেছে। ছায়ামূর্তি শেষবারের মতো গর্জে উঠল, যদি আমার শেষ দেখতে চাও, তাহলে এসো, দেখি কে জেতে। রায়হান সামনে তাকাল। তার সামনে খুলে গেল নতুন এক পথ। একটা পথ যেখানে অপেক্ষা করছে হন্টেড রোডের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য। আর সেই রহস্যের শেষেই লুকিয়ে আছে অভিশাপের জন্মের আসল কারণ। রায়হান সামনে তাকিয়ে রইল। তার সামনে যে পথটা খুলে গেছে সেটাকে আর কোনো সাধারণ রাস্তা বলা যায় না। রাস্তার দুই পাশে অন্ধকারের দেয়াল, উপরে কালো আকাশ, আর মাঝখানে একটা সরু পথ যেটা ধীরে ধীরে অজানার দিকে চলে গেছে। তার বাবা পাশে দাঁড়িয়ে বললেন, এই পথের শেষেই সবকিছুর শুরু। রায়হান ধীরে ধীরে বলল, যদি আমি ব্যর্থ হই। বাবা কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর মৃদু হাসলেন, তাহলে অন্তত তুই চেষ্টা করবি। আর মনে রাখিস, যে মানুষ সত্যের জন্য লড়ে
সে কখনো পুরোপুরি হারে না। রায়হান হাঁটা শুরু করল। তার পেছনে ছিল তার বাবা, সেই রহস্যময় মহিলা আর মুক্তির অপেক্ষায় থাকা অসংখ্য আত্মা। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সবাই থেমে গেল। রায়হান অবাক হয়ে পিছনে তাকাল। আপনারা আসছেন না? মহিলাটি মাথা নাড়ল। আমাদের পথ এখানেই শেষ। রায়হান বলল। কেন? মহিলাটি বলল, কারণ এই পথ শুধু একজন জীবিত মানুষ পার হতে পারে, যে নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে প্রস্তুত। রায়হান বুঝতে পারল, শেষ লড়াইটা তাকে একাই করতে হবে। সে একা এগিয়ে যেতে লাগল। হঠাৎ রাস্তার পাশে একটা পুরনো বাড়ি দেখা গেল। বাড়িটা দেখে তার বুক কেঁপে উঠল, কারণ এই বাড়িটা তার পরিচিত। ছোটবেলার বাড়ির মতো, যেখানে সে তার মায়ের সঙ্গে থাকত। কিন্তু এই বাড়ি এখানে কিভাবে? রায়হান ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো একটা পরিচিত শব্দ, হাসির শব্দ। তার ছোটবেলার হাসি। ঘরের ভেতরে ঢুকতেই সে দেখল সবকিছু আগের মতো। টেবিলের ওপর খাবার রাখা, দেয়ালে পুরনো ছবি, আর তার মা রান্না করছেন। রায়হানের চোখে পানি চলে এলো। মা! তার মা ঘুরে তাকালেন। রায়হান, তুই এখানে? রায়হান অবাক হয়ে গেল। এই দৃশ্য এত বাস্তব লাগছিল যে তার মনে হচ্ছিল সে সত্যিই নিজের বাড়িতে ফিরে এসেছে। মা এগিয়ে এসে বললেন, অনেক কষ্ট পেয়েছিস বাবা, এবার সব ভুলে যা, এখানেই থাক। রায়হানের বুক ভারী হয়ে গেল। কত বছর ধরে সে এই মুহূর্তটা চেয়েছে। একবার শুধু বাবা মাকে একসঙ্গে দেখতে চেয়েছে। কিন্তু তার মনে একটা সন্দেহ জাগল। সে ঘরের চারপাশে তাকাল। তার চোখ একটা জিনিসের ওপর আটকে গেল। দেয়ালের ঘড়ি। ঘড়ির কাঁটা চলছে না। ঠিক সেই সময় থেমে আছে, যে সময় তার বাবার জীবন বদলে গিয়েছিল। রায়হান ধীরে ধীরে পিছিয়ে গেল। সে বুঝতে পারল, এটা সত্যি নয়। এটা তার সবচেয়ে প্রিয় স্মৃতির ফাঁদ। সে বলল, তুমি আমার মা নও। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। তার সামনে দাঁড়ানো মায়ের মুখ ধীরে ধীরে বদলাতে শুরু করল। চোখ কালো হয়ে গেল, হাসি বিকৃত হয়ে গেল, আর সেই পরিচিত মুখের আড়াল থেকে বের হয়ে এলো সেই অন্ধকার। ছায়ামূর্তি বলল, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছ, কিন্তু এখনো তোমার দুর্বলতা আছে। রায়হান শান্ত গলায় বলল, হ্যাঁ, আছে। আমি আমার পরিবারকে ভালোবাসি, কিন্তু তাদের হারানোর কষ্ট আমাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। ছায়ামূর্তি চুপ করে গেল। রায়হান বলল, কারণ ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরে রাখা নয়। ভালোবাসা মানে তাদের স্মৃতিকে সম্মান করা। হঠাৎ ঘরটা ভেঙে যেতে শুরু করল। দেয়াল কালো ধোঁয়ায় পরিণত হল। মেঝে কাঁপতে লাগল। ছায়ামূর্তির আগে চিৎকার করল, তুমি বুঝতে পারছ না, আমি তোমার ভেতরেই আছি। রায়হান অবাক হয়ে তাকাল। মানে? ছায়ামূর্তি বলল, তোমার ভয়, তোমার কষ্ট, তোমার অপরাধবোধ, এসব থেকেই আমি শক্তি পাই। রায়হান ধীরে ধীরে বুঝতে পারল, এই লড়াই শুধু বাইরের কোনো অশুভ শক্তির সঙ্গে নয়, এটা তার নিজের মনের সঙ্গেও। হঠাৎ মাটির নিচ থেকে একটা পুরনো পাথর উঠে এলো। পাথরের ওপর খোদাই করা ছিল কিছু শব্দ। যে অন্ধকারকে সৃষ্টি করেছে মানুষ, তাকে শেষ করবে মানুষের আলো। রায়হান বুঝে গেল, এইটাই সেই অভিশাপের মূল। ছায়ামূর্তি মরিয়া হয়ে বলল, ওটা স্পর্শ করো না, তুমি জানো না এর মূল্য কি। রায়হান ধীরে ধীরে পাথরের কাছে গেল। সে হাত বাড়াল, কিন্তু পাথর স্পর্শ করার আগেই চারপাশে হাজারো কণ্ঠ ভেসে এলো। তুমি কি নিশ্চিত? সব স্মৃতি হারাতে হবে, সব কষ্ট ছেড়ে দিতে হবে,
সব বন্ধন ছিন্ন করতে হবে। রায়হান থেমে গেল, কারণ সে বুঝতে পারল এই পাথর ধ্বংস করতে হলে তাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দিতে হবে। ঠিক তখন তার বাবার কণ্ঠ ভেসে এল, রায়হান। সে চোখ বন্ধ করল। বাবা, ভয় পাস না। যে মানুষ ভালোবাসা হারানোর ভয়ে সত্য থেকে পালায় সে কখনো মুক্তি পায় না, কিন্তু যে ভালোবাসাকে শক্তি বানায় তাকে কোনো অন্ধকার হারাতে পারে না। রায়হান চোখ খুলল। তার চোখে এবার কোনো ভয় নেই। সে পাথরের ওপর হাত রাখল। সঙ্গে সঙ্গে পুরো হন্টেড রোড কেঁপে উঠল। আকাশে বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ল। ছায়ামূর্তি বিকট চিৎকার করে উঠল, না, এটা থামাও। তুমি জানো না তুমি কি করছ। রায়হান দাঁড়িয়ে রইল। সে জানত এই মুহূর্তের পর সবকিছু বদলে যাবে। হয় এই রাস্তার অভিশাপ শেষ হবে, না হয় সে নিজেই চিরদিনের জন্য এই অন্ধকারের অংশ হয়ে যাবে। রায়হানের হাত যখন সেই পুরনো পাথরের ওপর পড়ল তখন মনে হল পুরো পৃথিবী কেঁপে উঠেছে। একটা প্রচণ্ড শব্দে চারপাশের অন্ধকার ফেটে যেতে লাগল। মনে হচ্ছিল 1000 বছর ধরে জমে থাকা কোনো অভিশাপ শেষ নিঃশ্বাস নিচ্ছে। পাথর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে শুরু করল। সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো রাস্তা জুড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো কাঁপতে লাগল। আকাশের কালো মেঘ সরে যেতে শুরু করল। কিন্তু ছায়ামূর্তি তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তুমি বুঝতে পারছ না কি করছ। এই রাস্তা ধ্বংস হলে শুধু আমি শেষ হব না, তোমার ভেতরের অনেক কিছুই হারিয়ে যাবে। রায়হান স্থির দাঁড়িয়ে রইল। সে বলল, যে জিনিস মানুষের জীবন ধ্বংস করে সেটা হারিয়ে যাওয়াই ভালো। ছায়ামূর্তি গর্জে উঠল, তুমি ভাবছ তুমি ভালো, তোমার ভেতরেও অন্ধকার আছে। সব মানুষের ভেতরেই আছে। রায়হান শান্ত গলায় বলল, হ্যাঁ, আছে, কিন্তু পার্থক্য হল আমি সেই অন্ধকারকে নিজের জীবন চালাতে দেব না। হঠাৎ পাথরের আলো আরও তীব্র হয়ে উঠল। রায়হানের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগল। সে দেখল তার ছোটবেলার স্মৃতি, বাবার সঙ্গে কাটানো মুহূর্ত, মায়ের হাসি, পুরনো দিনগুলো। তারপর দেখল সেই সব মানুষদের যারা এই রাস্তার কারণে হারিয়ে গিয়েছিল। কেউ বাড়ি ফিরতে পারেনি, কেউ নিজের শেষ কথাটাও বলতে পারেনি। রায়হানের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারল এই রাস্তার অভিশাপ শুধু মানুষকে মারে না, এটা মানুষের অসমাপ্ত গল্পগুলোকে আটকে রাখে। হঠাৎ সেই মহিলাটি এবং অন্য আত্মারা আবার সেখানে উপস্থিত হল। তারা ধীরে ধীরে আলো ভেসে উঠছিল। মহিলাটি রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের কথা রেখেছ। রায়হান বলল, আমি শুধু চেষ্টা করেছি। মহিলাটি মাথা নাড়ল, না, তুমি এমন কিছু করেছ যা আমরা কেউ এত বছরেও করতে পারিনি। তুমি ভয়কে জয় করেছ। ছায়ামূর্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু সে শেষবারের মতো রায়হানের দিকে তাকাল। তার কণ্ঠ এবার আর ভয়ঙ্কর ছিল না, ছিল ক্লান্ত। সে বলল, তুমি কি জানো, আমিও একসময় মানুষের মতোই ছিলাম। রায়হান চুপ করে শুনছিল। ছায়ামূর্তি বলল, আমারও পরিবার ছিল, আমারও স্বপ্ন ছিল, কিন্তু একদিন আমি নিজের কষ্টকে ঘৃণায় পরিণত করেছিলাম, আর সেই ঘৃণাই আমাকে এমন বানিয়েছে। রায়হানের চোখে এক মুহূর্তের জন্য মায়া দেখা দিল। সে বলল, তাহলে এতদিন তুমি মুক্তি চাওনি? ছায়ামূর্তি কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, আমি ভুলে গিয়েছিলাম আমি কি হতে চেয়েছিলাম। চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। ছায়ামূর্তির মুখ থেকে অন্ধকার সরে যেতে লাগল। প্রথমবার রায়হান দেখতে পেল অন্ধকারের পেছনে লুকিয়ে থাকা একজন সাধারণ মানুষকে, একজন ক্লান্ত মানুষ
যে নিজের ভুলের মধ্যে আটকে ছিল। সে চোখ বন্ধ করে বলল, হয়তো অনেক দেরি হয়ে গেছে। রায়হান বলল, দেরি হলেও সত্যি মেনে নেওয়া যায়। হঠাৎ একটা বিশাল শব্দ হল। মাটির নিচে থাকা সেই পুরনো কক্ষ ভেঙে পড়তে শুরু করল। রাস্তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল। এক এক করে আত্মারা মুক্ত হতে লাগল। কেউ হাসল, কেউ কাঁদল, কেউ শেষবারের মতো নিজের প্রিয়জনের নাম বলল। রায়হানের বাবা তার সামনে এসে দাঁড়ালেন। তার মুখে শান্তির হাসি। রায়হানের চোখ ভিজে গেল। বাবা, বাবা বললেন, আমার ছেলে, তুই পেরেছিস। রায়হান কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে হারাতে চাই না। বাবা মৃদু হাসলেন। কিছু মানুষ শরীর দিয়ে পাশে থাকে, আর কিছু মানুষ স্মৃতি হয়, কিন্তু ভালোবাসা কখনো হারিয়ে যায় না। রায়হান বাবাকে জড়িয়ে ধরতে চাইল। এইবার সে অনুভব করল একটা উষ্ণ স্পর্শ, যেন বহু বছর পর সে আবার বাবার কাছে ফিরে এসেছে। কিছুক্ষণ পর সেই স্পর্শ ধীরে ধীরে মিলিয়ে গেল। বাবা বললেন, এবার তোর ফিরে যাওয়ার সময়। তোর জীবন এখনো বাকি। ধীরে ধীরে পুরো রাস্তা বদলে যেতে লাগল। যে রাস্তা এতক্ষণ অন্ধকারে ঢাকা ছিল, সেখানে এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। কুয়াশা সরে যাচ্ছে, গাছগুলো আবার স্বাভাবিক হয়ে উঠছে। আর সেই ভয়ঙ্কর রাস্তা, যে রাস্তা এত বছর ধরে মানুষকে ভয় দেখিয়েছে, সেটা যেন আবার একটা সাধারণ রাস্তা হয়ে যাচ্ছে। রায়হান যখন চোখ খুলল, তখন সে নিজেকে নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখল। আকাশে ভোরের আলো, চারপাশ শান্ত। সে নিজের হাতের দিকে তাকাল। কালো দাগ নেই, শুধু একটা ছোট চিহ্ন, যেন তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সে কি দেখেছিল? রায়হান গাড়িতে উঠল। কিছু দূর যাওয়ার পর সে রিয়ার ভিউ মিররে তাকাল। রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে, একজন মহিলা। সে মৃদু হাসছে। তার পাশে আরও কিছু মানুষ। সবাই শান্ত, সবাই মুক্ত। রায়হান গাড়ি থামাল না, কারণ সে জানত তাদের আর সাহায্যের দরকার নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কয়েক মাস পর রায়হান আবার সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। দিনের আলো ছিল, সবকিছু স্বাভাবিক। হঠাৎ তার গাড়ির রেডিও নিজে থেকেই চালু হয়ে গেল। একটা পুরনো গান বাজতে লাগল। তারপর খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ। রায়হান চমকে গেল। সে রেডিও বন্ধ করল, কিন্তু বন্ধ হওয়ার আগে শেষবারের মতো সেই কণ্ঠ বলল, অন্ধকার শেষ হয়েছে, কিন্তু সব রাস্তার গল্প শেষ হয় না। রায়হান ধীরে ধীরে সামনে তাকাল। দূরে রাস্তার পাশে একটা পুরনো সাইনবোর্ড দেখা গেল, যেটা এতদিন সেখানে ছিল না। সাইনবোর্ডে লেখা হন্টেড রোড, আর তার নিচে ছোট করে লেখা, কিছু পথ মানুষকে গন্তব্যে নয়, সত্যের কাছে নিয়ে যায়। আপনারা শুনছিলেন হরর বাংলা। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ হরর বাংলায় আমরা নিয়ে আসি এমন সব রহস্যময় গল্প, যেখানে রাতের অন্ধকারে লুকিয়ে থাকে অজানা সত্য। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, আর মনে রাখবেন, রাতের সব রাস্তা শুধু গন্তব্যে নিয়ে যায় না, কিছু রাস্তা অপেক্ষা করে একটা গল্প বলার জন্য।